তো এখন আমরা শিখব হলো সাধারণ খতিয়ান, আগে শিখব তারপর সহকারী খতিয়ান। ঠিক আছে, সাধারণ খতিয়ান করতে গেলে দেখো আমাদের লাগবে কি ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা, তাই না? ক্রয় ফেরত বিক্রয় ফেরত, এই চারটা জাবেদা থেকেই সাধারণ খতিয়ান করতে বলে। যখন আমরা ক্রয় জাবেদা করি, আমরা যে করে টাকা লিখি সেখানে আমাদের জাবেদাটা কি থাকে, মানে ক্রয় জাবেদাতে এক ধরনের লেনদেন যায়, তাই না? কোন ধরনের লেনদেন? বাকি পণ্য ক্রয়, তাহলে বাকি যে পণ্য করে জাবেদা কোনটা? ফেরত হিসাব ডেবিট, ভালোমতো বলো, ফেরত ডেবিট না, ক্রয় ডেবিট আর পাওনাদার ক্রেডিট। ক্রয় ফেরত জাবেদা, ক্রয় জাবেদা, ক্রয় ফেরত দিতে। এখন দেখো সাধারণ খতিয়ান করার নিয়ম কিন্তু তোমাদের সবার মনে আছে যে এখানে আমাদের দুইটা খতিয়ান হবে, একটা ক্রয়ের আর একটা পাওনাদারের। আমরা চলমান যে স্টকে ঘোড়া কি আকার পরে তারিখের পরে কোন তারিখটা দেই? ক্রয় জাবেদার শেষ তারিখ। যখন আমরা ক্রয় হিসাবের খতিয়ান লিখি তখন বিবরণের ঘরে কি লিখি? পাওনাদার। বিবরণের ঘরে কি লিখি? পাওনাদার। টাকাটা কোথায় লিখি? ডেবিটে, কারণ ক্রয় ডেবিট আছে। একই রকম ভাবে যখন আমরা পাওনাদার হিসাবের খতিয়ান করি তারিখের ঘরে শেষ তারিখ দেই, পাওনাদারের বিপরীতে কি লিখি? ক্রয়। টাকাটা দেই ক্রেডিটে, তাই না? কোন টাকাটা দেই? ক্রয় জাবেদা যোগফল, ক্রয় জাবেদা যোগফল। এটা হলো আমাদের স্বাভাবিক নিয়ম। এখন কথা হলো যদি যেই প্রশ্নটা থেকে আমরা ক্রয় জাবেদা করব সেই প্রশ্নের মধ্যে যদি ক্রয় ফেরত থাকে তাহলে আমাদের সাধারণ খতিয়ানে কি পরিবর্তন হবে, যেটা আমাদের অনেকের সমস্যা। প্রশ্ন বুঝতে পারছো? কখন তোমার সমস্যাটা হবে? ধরো আমার প্রশ্নে বলছে ক্রয় জাবেদা করো, ঠিক আছে, দুইটা এন্ট্রি আছে ক্রয় জাবেদা, আরেকটা এন্ট্রি দিয়ে দিছে ক্রয় ফেরতে। তো ক নাম্বারে বলছে ওই ক্রয় ফেরত নিয়ে তুমি ডেবিট নোট করো, আমি করছি। খ নাম্বারে বলছে ক্রয় জাবেদা করো, তাও করলাম। এবার গ নাম্বারে বলছে সাধারণ খতিয়ান করো। তাহলে এই ক্রয় ফেরতের এন্ট্রিটা ভালো মতো খেয়াল করো, এই ক্রয় জাবেদার সাধারণ খতিয়ানে ক্রয় ফেরতের যে এন্ট্রিটা আছে ক্রয় ফেরত, সেই এন্ট্রিটার কি প্রভাব পড়বে? দেখো আগে ক্রয় ফেরতের জাবেদা আমরা করি, ক্রয় ফেরতের জাবেদা কি? পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো দেখো এখানে এই যে জাবেদা ক্রয় ফেরতের জাবেদা, এর মধ্যে কি ক্রয় আছে? ক্রয় আছে? আছে? সব কিন্তু ডাক্তারের কাছে পড়ানো কালকে চশমার লিগা কোন জায়গায় ক্রয় আছে? আমি ক্রয় ফেরত লিখছি, ক্রয় আছে ওটার মধ্যে? নাই, ক্রয় নাই। তাহলে আমরা সাধারণ খতিয়ান যখন করব তখন আমাদের ক্রয়ের খতিয়ান আগে যেমন ছিল, তার মানে ক্রয় জাবেদার শেষ তারিখ লিখবো, বিপরীত ঘরে পাওনাদার লিখবো, টাকাটা ডেবিটের ঘরে লিখবো, যোগফলের টাকাটা ওই পর্যন্ত অঙ্ক শেষ ছিল না, ফেরত থাকলেও ওইখানেই অঙ্ক শেষ। ফেরতের প্রভাব ক্রয়ের মধ্যে পড়বে না, বুঝা গেছে? পড়বে কোথায়? পাওনাদারে, কারণ যেখানে পাওনাদার আছে, তাই না? পড়বে হলো পাওনাদারে। পাওনাদারে কিভাবে পড়বে দেখো, আমি পুরো খতিয়ানটা কইরা দেখাই দিয়েছি তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো এটা আমার পাওনাদার হিসাবে খতিয়ান। আর আরেকটা জিনিস মনে রাখবা, চলমান যে স্টকে কিন্তু এখানে হিসাবের কোড নং লিখতে হয়, তোমরা কেউ এটা দেখো না, এই জিনিসটা করতে হবে। হ্যাঁ আমি লিখি, ঠিক আছে? যারা লেখো ভালো কথা, সমান লিখতে হবে। তো দেখো আমরা ঘর লিখে নিলাম, এটা হলো চলমান যে স্টকের ঘর, তাই না? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, হ্যাঁ হবে, সংক্ষেপে লিখতে হবে। এই দুটারে বড় করে লিখে, সময় তো আছে, নির্ভর করে সময়ের উপরে। যদি তুমি বড় করে লিখতে গেলে সময় হিসাবের সময় না লিখতে না, এটা লিখতে হবে, ঠিক আছে? সময়ের উপরে তুমি তো সময় লাগবে, সমস্যা কি, তোমার তো 20-25 মিনিট হয়ে যাবে। আচ্ছা দেখো, এইটা ধরো আমি ক্রয় জাবেদা থেকে সাধারণ খতিয়ান করতেছি এবং ওই প্রশ্নে একটা ফেরতের এন্ট্রি আছে, তাহলে আমি কি করব? এইখানে স্বাভাবিকভাবে ক্রয় জাবেদার শেষ তারিখ দিলাম, এখানে কি লিখবো? ক্রয় হিসাব, তাই না? লিখলাম। পাওনাদার আছে ক্রেডিট, টাকাটা কোথায় হবে? ক্রেডিটে। এই যে ক্রেডিটের ঘরে আমি টাকা লিখলাম, এই ক্রেডিটটা কোথায় চলে যাবে? এই ক্রেডিটে টাকা লিখলাম, এইটুকু করে আমরা ঘর আটকে দিলাম, তাই না? এখন এই ফেরত থাকলে আমরা কি করব দেখো, এই ফেরতের তারিখটা এখানে দিব। এখানে পাওনাদারের বিপরীতে কি আছে? ক্রয় ফেরত। কি আছে? ক্রয় ফেরত। তাহলে আমরা এখানে লিখব ক্রয় ফেরত, ক্রয় ফেরত, ফেরত। দেখো তো পাওনাদার এখানে কোথায় আছে? ডেবিটে। কোথায় আছে? ডেবিটে। তাহলে এখানে লিখব ডেবিটে। এবার দেখো এটাকে বলা হয় ব্যালেন্সেরটা। কি বলা হয়? ব্যালেন্স। এই ব্যালেন্সেরটা কোন ঘরে আছে? ক্রেডিট। আর নতুন মানে এই মাত্র যেটা লিখলাম সেটা কোন ঘরে আছে? ডেবিট। এটা কি মিলছে? না
একটা ক্রেডিট একটা ডেবিট, দুইটা মিলছে? মিলে নাই। দুইটা না মিললে বিয়োগ, না মিললে আর মিললে যোগ, মিললে যোগ, না মিললে বিয়োগ। তাহলে এখানে কি দুইটা মিলছে? মিলছে। তাহলে কি করতে হবে? তাহলে এইটা থেকে আমি এটা বিয়োগ করব, এইটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে বিয়োগ ফলটা এখানে লিখব ক্রেডিটের পরে। নিয়ম হলো বিয়োগ, যেটা বিয়োগ করলাম তার মধ্যে যেটা বড় সেই ঘরে লিখতে হয়। আর এই অঙ্কে সাধারণত এটাই বড় থাকে, কারণ আমি যত টাকার পণ্য কিনছি তার থেকে বেশি তো আমি ফেরত দিতে পারবো না। পারবো? আমি দোকান থেকে কিনছি হলো তোমার 50 টাকার জিনিস, 100 টাকা ফেরত দেওয়া সম্ভব সম্ভব না। এই কারণে বিয়োগ করে আমরা বলতেই পারি যেটা ক্রেডিটে লিখে দিতে হবে। তারপরে ঘর বন্ধ করে দিলাম। ফেরত থাকলে এই একটা কাজ শুধু আমাদের বেশি করতে হবে, আর কোনো ঝামেলা নেই। বলো এবার কারা সমস্যা? এইটা কোনো সমস্যা নেই, ক্রয় আগে করবা না পাওনাদার আগে করবা, এটা কোনো সমস্যা নেই, কারণ দুইটা আলাদা, দুইটা খতিয়ান আলাদা। এটা আগে করতে হবে, এটা পরে করতে হবে, এমন কোনো কথা নেই। কিন্তু জাবেদা কিন্তু আবার এই যে এক, এখন ডেবিট তুমি যদি মনে করো আগে ক্রেডিট লিখবো পরে ডেবিট লিখবো, সেটা কি হবে? হবে না। কিন্তু খতিয়ানের কারণে তুমি আগে চেক করতে পারো, সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আছে? এখন যদি বিক্রয় জাবেদা হইতো, বিক্রয় জাবেদা থেকে যদি আমাকে সাধারণ খতিয়ান করতে বলতো, তাহলে আমি কোন হিসাবগুলোর খতিয়ান করতাম? দেনাদারের আর বিক্রয়, তাই না? বিক্রয় জাবেদা হইলে দেনাদার হিসাবে আর কোন হিসাবে থাকতো? বিক্রয় হিসাবে। আচ্ছা, বিক্রয় হিসাবে। তো দেখো তখন কিন্তু সেটার সাথে আমার ঝামেলা করার জন্য কি থাকতে পারে? একটা বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরতের জাবেদা কি? বলো দেখুন বিক্রয় ফেরতের জাবেদা। বিক্রয় ফেরত হিসাব ডেবিট, যেটা বিক্রয় ফেরত বলছো আবার মাঝখানে বিধান না, বিধান বললে ঠিক আছে। বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে দেখো এটার কি বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক আছে? আছে। তাহলে বিক্রয়ের নাম মিলে কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে বিক্রয় কয়টা এন্ট্রি যাবে? একটাই। কয়টা যাবে? একটাই। প্রভাবটা ফেলবে কোথায়? দেনাদার। কোথায়? দেনাদার। তাহলে দেনাদারের খতিয়ান তখন আমরা কিভাবে করতাম দেখো, লিখলাম দেনাদার, বিক্রয় জাবেদার শেষ তারিখ দিলাম, বিবরণের ঘরে ক্লিক করতে বিক্রয় হিসাব, দেনাদার কোথায় আছে? ডেবিটে না ক্রেডিটে? তাহলে টাকাটা কোথায় লিখলাম আমরা? এই যে লিখলাম এখানে ডেবিট মানে কি? এখানেও ডেবিট। আচ্ছা, এবার আবার বিক্রয় ফেরত। এবার দেখো বিক্রয় ফেরতের বেলা দেনাদার কোথায় আছে? ক্রেডিট। তাহলে এখানে কোথায় লিখবো? ক্রেডিট। এবার বলতে দুটো যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? এটা মিলে না। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে এখানে টাকা লিখে। ভেরি গুড, বুঝা গেছে? তাহলে দেখো ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সাধারণ খতিয়ানে কোথায় প্রভাব ফেলবে? শুধু দেনাদার আর পাওনাদারে। কোথায়? দেনাদার পাওনাদার। ক্রয় ফেরত থাকলে কোথায় প্রভাব ফেলবে? পাওনাদারে। ক্রয় ফেরত থাকলে পাওনাদারে, আর বিক্রয় ফেরত থাকলে দেনাদারে। ক্রয় বিক্রয় কোনো প্রভাব ফেলবে? ফেলবে না। কথা বুঝতে পারছো? বিক্রয় ফেরত না থাকে তাহলে তো দুইটাই করতে হবে। তাহলে তো দুইটাই। এখন এগুলা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন আছে কারো কোনো? মানে এই যে দুইটা, মানে এই যে একটা হিসাব লিখলাম না, সাধারণ খতিয়ানে একটা হিসাব লিখলে শেষ হয়ে যায়। ফেরত থাকলে তখন দুইটা দিতে হবে। দেনাদারের বেলা কিন্তু নিচে তারিখ স্টেপ লিখতে হবে। হ্যাঁ, ঘর তো বানাইতেই হবে দুইটা। মানে এখানে যেমন আমি বিক্রয়ের জন্য একটা খতিয়ান করব, দেনাদারের জন্য একটা। দেনাদারের খতিয়ানে দুইটা লিখলাম, একটা বিক্রয় একটা বিক্রয়। আর যখন বিক্রয়ের খতিয়ান করব তখন একটা দেনাদার লিখে টাকা লিখে দিব শেষ। কারণ সাধারণ খতিয়ান তো একটা লিখতেই হয়। বুঝতে পারছো? আচ্ছা, এবার সহকারী খতিয়ানে আমরা কি কাজ করতাম? ধরো একটা ক্রয় জাবেদা তোমার পরীক্ষায় আসছে, আমি 3 জনের কাছ থেকে কিনছি। কয়জন? 3 জন। তার মধ্যে 3 জনকে আমি ফেরত দেই, একজনকে ফেরত দিছি। কয়জনকে? একজন। সহকারী খতিয়ান মানে কি? যত জনের কাছ থেকে আমি ক্রয় করলাম বা যত জনের কাছে আমি বিক্রি করলাম তাদের প্রত্যেকের নামই তো খতিয়ান, তাই না? তো আমি যদি 3 জনের কাছ থেকে ক্রয় করি তাহলে কয়টা খতিয়ান হবে? 3টা। কয়টা সহকারী খতিয়ান হবে? 3টা। ধরো আমি কায়ুম, দীপু, রাহাত 3 জনের কাছ থেকে ক্রয় করছি, তাহলে আমার কয়টা সহকারী খতিয়ান হবে? 3টা। কয়টা? 3টা। সহকারী খতিয়ান 3টা। তোমাদের 3 জনের নাম। সাধারণত সারা জীবনে 2টা। ক্রয় জাবেদা হলে ক্রয়ের একটা, পাওনাদারের একটা, বিক্রয় জাবেদা হলে বিক্রয়ের একটা, দেনাদারের একটা। ঠিক আছে? এবার দেখো সহকারী জাবেদা এই নাম দেওয়া লাগবে এটা কত? হ্যাঁ, আমি বললাম যে বিক্রয় জাবেদা করলাম, তাহলে দেনাদার লেখা তো বিষয়ে মানে বিবরণ করতে ইয়া লিখতে হবে, বিক্রয় লিখতে হবে। আর বিক্রয় লেখা লিখতে হবে দেনাদার বিপরীতটা। ঠিক আছে? আচ্ছা, কথা বলো না। দেখো আমরা যখন ক্রয় জাবেদা থেকে সহকারী খতিয়ান করি, ধরো আমার 3টা নাম আছে, তাহলে আমার 3টা ঘর রাখতে হয়।
তাই না? ধরো আমি খতিয়ানের ঘর আঁকলাম, চলমান যে থাকে খতিয়ানের। যখন আমরা একটা ক্রয় জাবেদা থেকে সাধারণ খতিয়ান করব, তো সেখানে সাধারণ খতিয়ান হবে আমরা যত জনের কাছ থেকে ক্রয় করব অতগুলো, তাই না? আমরা 3 জনের কাছ থেকে ক্রয় করলে সাধারণ খতিয়ান সহকারী খতিয়ান কয়টা হবে? 3টা। 4 জনের কাছ থেকে কিনলে 4টা। সাধারণত হলো 2টাই। আচ্ছা, এখন দেখো আবার সাধারণত করি কি হবে? ধরো আমরা এ বি সি 3 জনের কাছ থেকে কিনলাম, তাহলে এর হিসাব লিখলাম। এখানে আমরা কার তারিখ দেই? এর তারিখ, তাই না? এখানে সবসময় কি লিখি? ক্রয় হিসাব। যখন আমরা ক্রয় জাবেদা থেকে সহকারী খতিয়ান করি তখন এখানে সবসময় ক্রয় হিসাব হয় না? আর টাকাটা এই যে আমরা যে 3 জনের কাছ থেকে কিনলাম, ধরো আমি কায়ুমের কাছ থেকে বাকিতে মানে কায়ুমের নিকট থেকে ক্রয় জাবেদা আছে, তাহলে জাবেদা কি? ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট। তো কায়ুম তো পাওনাদার আমার, তাই না? তাহলে কায়ুমের খতিয়ান যখন আমি করব তখন কায়ুম কাকে প্রেজেন্টেশন করতেছে? পাওনাদারকে। পাওনাদার কি ডেবিট না ক্রেডিট? তাহলে টাকাটা কোথায় হবে? এখানেও ক্রেডিটে, এখানেও ক্রেডিট। ঠিক আছে? তাহলে ক্রয় জাবেদা থেকে সহকারী খতিয়ানে এই একটাই কাজ। আমি যখন কায়ুমের খতিয়ান করব তখন এখানে কোন তারিখ হবে? যেই তারিখে আমি কায়ুমের কাছ থেকে ক্রয় করছি, যেই তারিখে কায়ুমের কাছ থেকে ক্রয় করলাম, এখানে ক্রয় হিসাব টাকা কোনটা হবে? কায়ুমের টাকাটা। ক্রয় জাবেদার মধ্যে কায়ুমের নাম লিখে একটা টাকা লিখছি না, ওই টাকাটা হবে। বুঝা গেছে কথা? আচ্ছা, এর থেকে ফেরত আসবে না? আসতেছে। আমি 3 জনের কাছ থেকে আমি ক্রয় করছি, কায়ুমের কাছ থেকে, দীপুর কাছ থেকে, রাহাতের কাছ থেকে। কায়ুমের আমি কোনো কিছু ফেরত দিইনি, তাহলে কায়ুমের খতিয়ান ওখানেই শেষ। দীপুরও ধরো আমি কোনো কিছু ফেরত দিইনি, তাহলে দীপুর খতিয়ান ওইখানেই শেষ। আমি ফেরত দিছি রাহাতকে, ফেরত দিছি কাকে? তাহলে সেটা কি দীপু আর এই কায়ুমের মধ্যে কোনো প্রভাব ফেলবে? ফেলবে না। কারটা প্রভাব ফেলবে? কিভাবে প্রভাব ফেলবে দেখো। ধরো রাহাতের কাছ থেকে আমি 5 তারিখে কিনছিলাম, তাহলে 5 তারিখ দিলাম, ক্রয় লিখলাম। আমি 10,000 টাকার জিনিস রাহাতের কাছ থেকে কিনলাম, তাহলে লিখলাম 10,000 টাকা। 10,000 টাকা। এবার রাহাতকে আমি 3,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিলাম, 7 তারিখে ফেরত দিলাম, তাহলে এখানে কি লিখবো তখন? ক্রয় ফেরত। ক্রয় ফেরত। ক্রয় ফেরতের জাবেদা কি? পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তাই না? পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। তাহলে টাকাটা কোথায় হবে? ডেবিট। এই যে লিখলাম 3,000। তো এখানে আছে ক্রেডিট, এখানে আছে ডেবিট। যোগ না বিয়োগ? বিয়োগ করলে কত হয়? 7,000। এই যে এখানে 7,000 লিখে দিই। ঠিক আছে? ঘর আটকে দিলে কিন্তু অঙ্ক শেষ। অর্থাৎ যাকে ফেরত দিব শুধু তার নামেই লিখতে হবে, বাকি দুজনের নামে লেখার দরকার নাই। চলমান যে ফেলে ক্লোজিং লাগে না, কারণ ক্লোজিং মানে হলো মাসের শেষে তোমার যে, আর চলমান যে ফেলে ব্যালেন্সের করে সব সময় যে জানা যায়, প্রতিদিনই যে জানা যায়। তুমি কি করছো যে চলমান যে ফেলে সব সময় যে জানা যায়, তাই না? এই কারণে ক্লোজিং লাগে না। ঠিক আছে? আবার বলতেছি দেখো, যখন একটা ফেরতের এন্ট্রি থাকবে, ফেরত তো দুইটাই হতে পারে, ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত। যদি ক্রয় ফেরত থাকে, ক্রয় জাবেদা করতে বলছে, ক্রয় ফেরত আছে, সাধারণ খতিয়ান করতে বলছে, তাইলে আমরা ক্রয়ের বেলা আগে মতই করে দিব, শুধু বিবরণের ঘরে পাওনাদার লেখা, মোট টাকাটা লিখে দিলাম। আর পাওনাদারের বেলা কি করতে হবে? একটা ক্রয়ের, একটা ক্রয় ফেরতের। কথা ক্লিয়ার? সহকারী খতিয়ানের বেলা কি হবে? যার কাছ থেকে মানে 3 জনের কাছ থেকে ধরো আমি কিনলাম, তাহলে 3 জনের নামে খতিয়ান হবে। যাকে ফেরত দিব, যাকে শুধু ক্রয় ফেরতটা তার খতিয়ানে আসবে, বাকি 2 জনের খতিয়ানে আসবে না। কথা বোঝা গেছে? বিক্রয় জাবেদার বেলা সেম একই জিনিস। যদি বিক্রয় জাবেদার বেলা আমি বিক্রয় থেকে বিক্রয় জাবেদা করলাম, এখন বিক্রয় ফেরত আছে, তাহলে কি হবে? যদি সাধারণ খতিয়ান করি তাহলে সেটা আসবে কোথায়? দেনাদারে। কোথায় আসবে? দেনাদারে। আর যদি সহকারী খতিয়ান করি তাহলে যার কাছে বিক্রি করার ফলে আমি ফেরত পাইছি, যে আমাকে পণ্যটা ফেরত দিয়েছেন তার নামের ঘরে শুধু যাবে, বাকি 2 জনের নামে যাবে? যাবে না। বুঝা গেছে কথা? আচ্ছা, তাহলে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান, এগুলো আমাদের কমপ্লিট। এবার হলো হিসাবের 6টা প্রমাণপত্র আছে, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। চালান আসার সম্ভাবনা বেশি, তবে এই 6টাই কিন্তু আমাদের শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা কিভাবে করব? দেখো, এগুলো সবগুলো আমাদের সবারই মনে থাকার কথা। মনে আছে না সবগুলো? আচ্ছা, সবগুলো কিন্তু সবই মোটামুটি একরকম। একই রকম না। চালানের বেলা শুধু একটু আলোচনা করে দেই। চালান কিন্তু চালান আর ক্যাশ মেমোতে যে এন্ট্রিটা থাকবে সেখানে লেখা থাকার কথা, লাস্টে কি থাকার কথা? বিক্রয়। কি থাকার কথা? বিক্রয়। লেখা থাকলো যে রহিমের কাছে এত টাকা ধরে, এত টাকা ধরে এই বিক্রি করলাম। কারণ যখন আমরা চালান আর ক্যাশ মেমো তৈরি করি আমরা কি লিখি? ক্রেতার নাম। কি লিখি? ক্রেতার নাম। তাহলে আমার বিক্রি করার কথা, তাহলে স্বাভাবিক নিয়মে থাকার কথা কি? বিক্রয় করা হলো। কিন্তু অনেক সময় থাকতে পারে ক্রয় করা হলো। কি করা হলো? তখন আমরা কি করব দেখো, তখন কিন্তু অঙ্কটা পরিবর্তন হয়ে যাবে। কেমন পরিবর্তন? ধরো আমার অঙ্ক
কায়ুমের অঙ্ক আমি করতেছি, তো উপরে কায়ুমের নাম। কায়ুম দীপুর কাছে বিক্রি করছে, তাহলে ক্রেতার নামে কার নাম থাকে? দীপুর নাম। কার নাম থাকে? দীপুর। কায়ুম দীপুর কাছে বিক্রি করলো, কায়ুম ধরো দীপুর কাছে বিক্রি করলো, তাহলে হিসাব টাকা কায়ুমের, তাহলে আমরা উপরে লিখবো কি? কায়ুমের চালান, তাই না? আর ক্রেতার নামের জায়গায় কি লিখবো? দীপু। ঠিক আছে, এখন যদি এমন থাকে অঙ্ক কায়ুমের, কিন্তু বলা আছে দীপুর নিকট থেকে ক্রয় করা হলো, দীপুর নিকট থেকে ক্রয় করা হলো, তাহলে বিক্রি করছে কে? না, কায়ুম তো কিনছে, বিক্রি করছে কে? দীপু। বিক্রি কে করছে? মনে রাখবা, চালান এবং ক্যাশ মেমো সবসময় বিক্রেতারা তৈরি করে। কারা তৈরি করে? কারা তৈরি করে? তাহলে যদিও অঙ্কটা কায়ুমের, কিন্তু চালান তৈরি করার সময় উপরে কার নাম লিখতে হবে? লিখতে হবে দীপুর চালান, আর ক্রেতার নাম কি হবে? কায়ুম। একটা চালান আর একটা ক্যাশ মেমো তৈরি করার সময় আগে দেখে নিবা কে ক্রয় করলো, কে বিক্রি করলো। কে ক্রয় করলো, কে বিক্রি করলো। যে বিক্রি করবে, যে তার নামে উপরে থাকবে, তার নাম উপরে, আর যে কিনবে তার নামে হবে ক্রেতার নাম। মনে থাকবে কথা? আমরা কোন কার অঙ্ক করতেছি সেটা এখানে না দেখলেও আমাদের চলবে, কিন্তু দেখতে হবে কে ক্রয় করতেছে, কে বিক্রি করতেছে। ঘর তো আমাদের সবার মনে আছে, ঘরের মধ্যে লেখাই থাকে ক্রেতার নাম, তাহলে যে কিনবে ক্রেতার নামের এখানে তার নাম হবে, আর যে বিক্রি করবে তার নাম চলে যাবে উপরে, তার নাম চলে যাবে। ক্লিয়ার কথা? সব তোমাদের আগে পড়াইছি, বইতেও দেখা আছে, তাই না? সব তো সবার মনে আছে। আচ্ছা, আর কিছু কিছু যেগুলো পার্থক্য সেগুলো আমি বলে দিতেছি। চালান আর ক্যাশ মেমো একই জিনিস। চালান তৈরি করা হয় বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করলে। কেন তৈরি করা হয়? বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করলে। আর ক্যাশ মেমো কেন তৈরি করা হয়? নগদে পণ্য ক্রয় বিক্রয় করলে। মনে থাকে? অবশ্যই বাকিতে থাকলে চালান হবে, নগদ থাকলে ক্যাশ মেমো হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, চালানের বেলা একটা সাক্ষ্য থাকবে, বিক্রেতার সাক্ষ্য। কয়টা সাক্ষ্য? আর ক্যাশ মেমোর বেলা দুইটা, ডান পাশে বিক্রেতা, বাম পাশে ক্রেতা। ঠিক আছে? চালানের বেলা শর্ত থাকবে, কারণ আমি বাকিতে বিক্রি করতেছি, তাই না? আমি বাকিতে বিক্রি করতেছি, আমি একটা শর্ত দিতে পারি, বাইতুল মুমুক দিনের মধ্যে আমার টাকা দিয়ে দিবা। কিন্তু নগদে যখন বিক্রি করতেছি তখন কোনো শর্ত থাকবে না। তার মানে চালানের শর্ত থাকবে, ক্যাশ মেমোতে শর্ত থাকবে না। বুঝা গেছে? আচ্ছা, চালান ক্যাশ মেমো দুইটা তৈরি করার সময় আমরা বিশেষ দ্রষ্টব্য লিখি না? চালানের সময় বিশেষ দ্রষ্টব্যতে লিখতে হবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। ভুল ত্রুটি সংশোধন, কারণ তার সাথে আমার আরো লেনদেন হবে, তাকে আমি বাকিতে তার কাছে পণ্য বিক্রি করতে, সে আবার টাকা দিবে, এখানে কম বেশি হইতে পারে মালের। ঠিক আছে? আর ক্যাশ মেমো তৈরি করার সময় আমরা লিখব বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। অমিতের মতো সাঁতার গ্যারান্টি, সাঁতার গ্যারান্টি না, মানে সাঁতারের বাইরে বেরোবে আর বিক্রিত মাল ফেরত নিব না। বুঝা গেছে? বুঝা গেছে কথা? আচ্ছা, এবার আসি আমরা ভাউচারে। ভাউচার দুই প্রকার। আচ্ছা, ভাউচার আগে চালান আর একটা জিনিস বলে নেই, এটা নবীর থেকে আসতে পারে। চালান কিন্তু দুই প্রকার, একটা আন্তঃচালান আর একটা বহিঃচালান। আন্তঃচালান আর পরীক্ষা প্রশ্ন আসতে পারে চালান বা ক্যাশ মেমো কয় পোস্টে তৈরি করা হয়? কয় পোস্টে? কয় পোস্টে? 3 পোস্টে। কয় পোস্টে? পোস্ত তো বুঝো। আচ্ছা, প্রস্ত বুঝাই দেই। স্কুলে বেতন দাও না? বেতন দিলে একটা রসিদ দেয় না? রসিদের হলো দুইটা প্রস্ত, একটা অংশ তোমার সিরা দিয়ে দেয়, আর একটা অংশ হিসাব শাখায় থাকে। এটা হলো 2 পোস্ত। আর ক্যাশ মেমো আর চালান তৈরি করা হয় 3 পোস্টে। কয় পোস্টে? 3 পোস্টে। 3 পোস্টের কার কাছে কোথায় যায়? আচ্ছা, একটা অংশ যে ক্রেতা তার কাছে চলে যায়, এটা আমরা সহজেই বুঝি। আর দুইটা কোথায় থাকে? একটা থাকে বিক্রয় বিভাগে, আর একটা থাকে নগদান বিভাগে। একটা বড় কোম্পানির প্রত্যেকটা বিভাগ কিন্তু আলাদা আলাদা না? তোমরা অনেকেই দেখবা, অনেক যে দোকানে দোকানে বিভিন্ন কোম্পানির রেসার আসে না অর্ডার কাটে নিতে, দেখবে একজন অর্ডার কাটে নিয়ে যায়, আরেকজন মাল ডেলিভারি দেয়। আসলে এরকম বড় বড় কোম্পানি কিন্তু এমনই করে। অনেক কোম্পানি আছে যারা একজনই করে, বড় কোম্পানি কিন্তু এমন করে। তো যে মাল মানে রসিদ কাটে নিয়ে যায় সে হলো বিক্রয় ডিপার্টমেন্টের, তার কাছে একটা রসিদ থাকে। ঠিক আছে? আচ্ছা, আরেকজন একটা রসিদ কিন্তু ধরো ওই একটা রসিদ সে লিখলো, লিখে একটা রসিদ কিন্তু দোকানদারকে দিয়ে দেয়, আরেকটা রসিদ তার কাছে থাকে। আরেকটা রসিদ যে মাল ডেলিভারি দিবে সে হলো নগদান ডিপার্টমেন্টের, সে ওই লিস্ট থেকে যেটা ডেলিভারি দিবে টাকা বুঝে নিবে। ঠিক আছে? তাদের মানে কয় বস্তু হইলো? 3 বস্তু। হিসাব মিলানোর জন্য যে কতগুলো বিক্রি হইলো, কতগুলো টাকা পেলাম, এই কারণে। তো এটা কিন্তু নবীর থেকে আসে, ক্যাশ মেমো এবং চালান 3 বস্তুতে তৈরি করা হয়। আচ্ছা, এবার আমরা ভাউচারে আসি। ভাউচার হলো 2 প্রকার। কত প্রকার? একটা ডেবিট ভাউচার আর একটা ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার তৈরি করা হয় ব্যয়ের জন্য। কিসের জন্য? ব্যয়ের জন্য। আর ক্রেডিট ভাউচার আয়ের জন্য। এটা কিন্তু পরীক্ষা আছে। ডেবিট ভাউচার ব্যয়ের জন্য, ক্রেডিট ভাউচার। এখন ভাউচার যখন আমরা প্রস্তুত করব, দুইটার সব একই, সেম। ডেবিট ভাউচার হলে লিখব ডেবিট ভাউচার, আর এই পাশে লিখব কি? ডেবিট ভাউচার নং। ঠিক আছে? আর
আয় ব্যয়ের নাম আর ক্রেডিট ভাউচার হলে আয়ের নাম, আর কোনো পার্থক্য নেই। বুঝতে পারছো? যখন ডেবিট ভাউচার তৈরি করব তখন আমরা লিখব ডেবিট ভাউচার, উপরে লিখব ডেবিট ভাউচার নং, আর এখানে লিখব হলো ব্যয়ের নাম, ব্যয়ের নাম। আর ক্রেডিট ভাউচার করলে উপরে লিখব ক্রেডিট ভাউচার নং, আয়ের নাম। বুঝা গেছে কথা? নিচে কয়টা স্বাক্ষর? দুইটা, চারটা। কয়টা? কি কি মনে আছে কারো? ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর, গ্রহীতা বিক্রেতা না, গ্রহীতার স্বাক্ষর। বুঝা গেছে কথা? আচ্ছা, স্যার এই স্যার উল্টা লিখছি উল্টা পাল্টা হবে কেন? সিরিয়ালে দিবা, মনে থাকবে। সিরিয়ালের মার্কে আরেকটা জিনিস বলে দেই, আরেকটা জিনিস, চালান আর ক্যাশ মেমোর পার্থক্য আগে বলতে ভুলে গেছিলাম। সেটা হলো চালান যখন আমরা তৈরি করি তখন ডান পাশ উপরে কিন্তু আমরা লিখি চালান নং। কি লিখি? চালান নং। ক্যাশ মেমোর বেলা কি লিখতে হবে? ভাউচার নং। এইটা পার্থক্য আছে। কি লিখতে হবে? ভাউচার নং। মনে থাকবে? আচ্ছা, এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা এই দুটো থেকে একটা আসবে পরীক্ষায়, ডেবিট নোট, ক্রেডিট নোট। ডেবিট নোট কেন তৈরি করা হয়? কোন জিরো দিলে ডেবিট নোট কেন তৈরি করা হয়? ডেবিট নোট কেন তৈরি করা হয়? পরীক্ষার দুই দিন আছে, আমাদের মাইন্ডের দরকার আছে নাকি? না স্যার, একটু আগে লেখা দিলাম, ডেবিট নোট তৈরি করা হয় ক্রয় ফেরতের জন্য, ক্রেডিট নোট তৈরি করা হয় বিক্রয় ফেরতের জন্য। ঠিক আছে? তাহলে ডেবিট নোট যখন আমরা তৈরি করব তখন প্রাপকের নাম, ক্রেডিট নোটের বেলা কি থাকবে? প্রাপকের নাম। ডেবিট নোটের বেলা ক্রয় ব্যবস্থাপক, ক্রেডিট নোটের বেলা বিক্রয় ব্যবস্থাপক। এখানে কিন্তু কি কারণে মালটা ফেরত দিলাম সেটা আমাদের লিখতে হবে। কারবারি বাট্টা থাকলে কারবারি বাট্টা বাদ দিয়ে দেখাই দিতে হবে। এখানে দেখাই দিতে হবে, ধরো আমি 60,000 টাকার পণ্য ফেরত পাইছি, 10% বাট্টা, তাহলে 6,000 হয় না? বাদ দিয়ে 54,000 লেখা যাবে না, 60,000 প্রথমে লিখবো, তারপরে কারবারি বাট্টা বিয়োগ করে 6,000, বিয়োগ করে 54,000 দেখাই দিবি। কথা বোঝা গেছে? চালান যদি দেন কিন্তু না, চালান ক্যাশ মেমোতে মানে কি থাকলে, হ্যাঁ কারবারি বাট্টা থাকলে দেখাই দিতে হবে, দেখাই দিতে হবে। বোঝা গেছে কথা? আচ্ছা, তো এই ডেবিট নোট, ক্রেডিট নোটের যে সবগুলো আছে, এই সবগুলো কিন্তু বাসায় একটু ভালো মতো দেখবা। ঠিক আছে? সবগুলো আমরা রাখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা আছে। আর চালান তো মোটামুটি আসবে, যেমন অ্যাসাইনমেন্টও ছিল। আর আরেকটা কথা হলো, হিসাব বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট সবার কাছে আছে না? জাবেদাগুলো কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম, আছে না সবার কাছে? অ্যাসাইনমেন্টগুলো প্রথম যে 5টা 6টা অ্যাসাইনমেন্ট দিয়েছে, অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করে রাখতে হবে। এই অ্যাসাইনমেন্টের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বুঝা গেছে কথা? তাহলে চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এই 6টা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কেন সমস্যা? একই সিস্টেম। ক্রয় ফেরত থেকে যদি শোনো, একটা প্রশ্ন আসছে যদি ক্রয় ফেরত থেকে সাধারণ প্রতিদিন করতে হয়, তাহলে আমরা করবো ক্রয় ফেরতের যাবে নাকি পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার ক্রয় ফেরত দেখলাম, এখন পাওনাদার হিসাবে প্রতিদিন যখন করবো তারিখের শেষের তারিখ, বিবরণের ঘরে যে ক্রয় ফেরত পাওনাদার ডেবিট আছে, ডেবিট টাকা লিখে দিব, আর কিছু লিখবো না। পরে আবার নিচে আরেকটা ঘর ক্রয় ফেরতের নামে ঘর তো দুইটাই হবে, একই ওই রকম ঘর দুইটাই দিব। ক্রয় ফেরতের খতিয়ান যখন করবো তারিখের ঘরে শেষের তারিখ, ক্রয় ফেরতের বিপরীতে কি আছে? পাওনাদার, তাহলে বিবরণের ঘরে পাওনাদার, ক্রয় ফেরত না না না, মানে এরকম দুইটা হবে কিনা? না, এরকম একটাই হবে, এরকম একটাই। সাধারণ খতিয়ানে এরকম দুইটা আসবে শুধুমাত্র পাওনাদার আর দেনাদারের দ্বারা, যদি ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত থাকে, হ্যাঁ, আর কারো বেলা কিন্তু আসবে না। ঠিক আছে? কারণ যেই জাবেদা তোমাকে ক্রয় ফেরত জাবেদা করতে বলবো সেখানে তার ক্রয় এন্ট্রি থাকবে না, থাকবে থাকবে না। যদি থাকে তখন কিন্তু আবার এরকম আসবে। মনে রাখবা, ক্রয় আর ক্রয় ফেরত থাকলে দুইটাই যদি থাকে, ক্রয়ও আছে ক্রয়ও ফেরত আছে, তাহলে একমাত্র পাওনাদারের ঘরে এরকম দুইটা এন্ট্রি হবে। কার ঘরে? বিক্রয়ের বেলা বিক্রয় এবং বিক্রয় ফেরত দুইটাই যদি থাকে, তাহলে কার বেলা দুইটা হবে? দেনাদারের বেলা। কথা ক্লিয়ার এবার? ঠিক আছে? সাধারণ হোক সহকারী হোক, সাধারণ হইলে দেনাদার পাওনাদারের বেলা, আর সহকারী হইলে যাকে ফেরত দিলাম তার বেলা। ঠিক আছে? সে তো দেনাদারের অংশ, নাহলে পাওনাদারের অংশ, যারা ফেরত দিলাম তার বেলা। বুঝা গেছে কথা? তাহলে এর থেকে আর কোনো সমস্যা আছে? তাহলে আজকে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা খতিয়ানের অঙ্ক আর এই ক্রয় জাবেদা সংক্রান্ত একটা সৃজনশীল। আমরা আশা করতেছি এরকম দুইটা সৃজনশীল কমপক্ষে পরীক্ষায় আসবে। তাহলে এই দুইটা ভালো মতো প্র্যাকটিস করলে আমাদের 20 নিশ্চিত। বুঝা গেছে কথা? তাহলে এখন এগুলো অঙ্ক দিয়ে দিতেছি। ঠিক আছে?